আচ্ছা, তো এখানে আমাদের সময় কাজ জনবলের এআই চলছে। আজকে হয়তো শেষ হয়ে যাবে আশা করি কয়েকটা জিনিস। মানে আজকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। মানে এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। হ্যাঁ, প্রায় আপনার 100-র উপরে ম্যাথস আছে। এটা টাইম লাগে একটু। তো এখানে বলছে একটি মেশিন 1 ঘন্টায় 30 প্যাকেট উৎপন্ন করতে পারে। 6 মিনিটে কয় প্যাকেট করবে? আচ্ছা, তো 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 60 মিনিট, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে 60 মিনিটে, 60 মিনিটে উৎপাদন করে হচ্ছে কয়টা? 30টি। 30টি। 60 মিনিটে করে 30টা। তাহলে 1 মিনিটে করবে কয়টা? 30 ভাগ হচ্ছে 60। আর বলছে 6 মিনিটে কয়টা করবে? তাহলে 30 গুণন 6 ভাগ হচ্ছে 60, তাই না? তাহলে আমরা এখানে এটা দিয়ে এটা কাটলে হবে 2, 2 দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 3। তার মানে উত্তর হবে হচ্ছে 3টি। ওকে, ক্লিয়ার? সবাই বুঝছেন কি? এটা ছোট অঙ্ক, এটা জটিল কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরটাতে যাই। বলছে হচ্ছে একটি মেশিনের একটি পণ্য উৎপাদন করতে 3/2 মিনিট লাগে। ওই মেশিনের 2 ঘন্টায় কয়টি পণ্য উৎপাদন করবে? আচ্ছা, তাহলে একটা পণ্য উৎপাদন করতে হচ্ছে উম 3/2 মিনিট লাগে। তাহলে আমাদের হচ্ছে লিখতে হবে এভাবে যে 2/3 মিনিটে করে একটা, নাকি? 2/3 মিনিটে করে কয়টা? আহ 1টি। তাহলে 1 মিনিটে করবে হচ্ছে 3/2টি। আর 2 মিনিটে বলছে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কয় মিনিট? 120 মিনিট, তাই না? 2 ঘন্টাতে 120 মিনিট, 60 60 120 মিনিট। তাহলে 3/2 গুণন 120। তাহলে এটা যেটা কাটলে 60। তার মানে হচ্ছে 3/180, অর্থাৎ 180টা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে একটি চাকা ঘন্টায় 1400 বার ঘুরে, সেকেন্ডে কতবার ঘুরবে? আচ্ছা, ঘন্টায় 1400 বার ঘুরে, 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখবো 3600 সেকেন্ডে ঘুরবে কয়বার? 1400 বার। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 1400 ভাগ 3600। এরপরে আমাদের অপশন দিচ্ছে হচ্ছে সেকেন্ডে ঘুরবে কত, তাহলে এটার সাথে গুণ করে দিলে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কাটি, 2 দিয়ে কাটলে এটা 18, এটা হচ্ছে 7 দোকানে 14। তার মানে এটা হবে 7x হচ্ছে 18 বার। ওকে, এই এই বুঝতে পারছেন সবাই? এগুলো ছোট অঙ্ক, এগুলো এই ছোট ছোট পরীক্ষাতে অনেক সময় আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই তাহলে।
কোনো কনফিউশন থাকলে মানে শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে যে দুইজন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা? এই অঙ্ক আগে একবার করা হয়েছে, হ্যাঁ, এটা আগের ক্লাসে করা হয়েছে। এইটাতে আসি। বলছে মতি 10 মিনিটে 500 শব্দ, বকুল 10 মিনিটে 400 শব্দ করে। দুইজন একসাথে 3600 শব্দ টাইপ করতে মোট কয় মিনিট সময় লাগবে? আচ্ছা, তাহলে মতির হিসাব করি আগে। মতি মতি প্রতি মিনিটে করে হচ্ছে প্রতি মিনিটে করতে পারে কয়টা শব্দ? করতে পারে হচ্ছে আপনার 500টা শব্দ। কয় মিনিট সময় লাগবে? তার 10 মিনিট। তার মানে পার ইয়েতে 50টা শব্দ, প্রতি মিনিটে 50টা করে, হ্যাঁ। আর এটাকে বকুল বকুল প্রতি মিনিটে করতে পারে কয়টা? 400টা, হচ্ছে 10 মিনিটে। তাহলে হচ্ছে 40টা। তার মানে 1 মিনিটে 90টা করে হবে, হ্যাঁ। তাহলে দুইজন প্রতি মিনিটে 90টা। প্রতি মিনিটে করে কয়টা? 90টা। এই 50 আর 10-এ 40-এ হচ্ছে মোট 90টা। 90টা। এখন বলছে 3600 শব্দ টাইপ করতে সময় লাগবে কত? তাহলে আমরা এখানে 3600-কে 90 দিয়ে ভাগ করি। তাহলে 40 মিনিট, তাই না? তাহলে 40 মিনিট সময়ের মধ্যে সে 3600 শব্দ টাইপ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই। দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিলোমিটার পথ যেতে, এটা আর করার দরকার নাই, এটা খুব সহজ, 4 ঘন্টা লাগবে। দৈনিক 120 কিলোমিটার, তাহলে 480 কিলোমিটার 4 ঘন্টা, মানে 4 দিন লাগবে আর কি। আচ্ছা, 5 টন খাবার আপনার 120টি হাতির 55 দিন চলে। তাহলে 150টি হাতির ওই খাবার কতদিন চলবে? তাহলে এখানে আমাদের হচ্ছে, মানে দেখেন যে 120টা হাতির চলে 55 দিন, তাহলে এইভাবে লিখবো: 120টি হাতির আহ, চলে হচ্ছে কতদিন? 55, 55 দিন। তাহলে একটা চলে কতদিন? বেশি দিন চলবে, তাই না? 55 × 120। আর আমাদের 150টা হাতির কতদিন চলবে? তাহলে 150 দিয়ে ভাগ করলে হবে, ঠিক আছে? তাহলে এই শূন্য কেটে দিই। 5 দিয়ে কাটলে এটা 11, 5 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। তাহলে 4 × 11 = 44 দিন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। বলছে একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে। 18 জন স্কাউট চলে গেল, ওই খাদ্য আর কতদিন চলবে? এই খাদ্য খাবার নিয়ে অনেক অঙ্ক করানো হয়েছে, এগুলো আমি আর করাচ্ছি না। এগুলো যে এটার মধ্যে চলে আসছে অনেকগুলো, হ্যাঁ, এগুলো করবেন বাসায়। এগুলো একই অঙ্ক বারবার আসতেছে। আমরা এই যে এইগুলো, মানে কাজের কিছু আরো বাকি ছিল সেগুলো একটু দেখি। বলছে 70 জন শ্রমিক একটা কাজ 30 দিনে করতে পারে, কতজন শ্রমিক 12 দিনে করতে পারে?
তাহলে আমরা লিখবো যে হচ্ছে 30 দিনে করে কতজন? 70 জন, তাই না? 30 দিনে করে হচ্ছে 70 জন। তাহলে একদিনে করতে বেশি মানুষ লাগবে নাকি? 30। আর আমাদের 12 দিনে করতে কতজন লাগবে? এটাকে 12 দিয়ে ভাগ করলেই হবে, তাই না? তাহলে আমরা এটা যদি হচ্ছে মানে কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে এটা 10, 3 দিয়ে কাটলে এটা 4। আচ্ছা, তারপরে 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা 35 নাকি? তাহলে 5 35-এ হচ্ছে 5 5 25, সাথে 2 15 আর 2 17, 175। তাহলে 175 জন লাগবে। হ্যাঁ, তো এগুলো খুবই সোজা অঙ্ক, মানে আমাদের আগে যে সময় কাজের অঙ্ক করছিলাম সেখানকার তুলনায় এগুলো খুবই সোজা অঙ্ক। হুম। আচ্ছা, এই যেমন এটা দেখেন, 15 জন লোক একটা 35 দিনে ফসল কাটতে পারে, তাহলে 21 জন লোক কত দিনে কাটতে পারবে? একই অঙ্ক, সেম অঙ্ক, এটা আমি আর মানে ইয়ে করলাম না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি একটা কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে শেষ হবে? তাহলে আমরা এখানে লিখি যে 9 জন করতে পারে হচ্ছে, করতে পারে কয় দিনে? 12 দিনে, তাই না? 12 দিনে। তাহলে একজন করতে পারবে 12 × 9, আর হচ্ছে 3 জন করতে পারে হচ্ছে 12 × 9 ভাগ হচ্ছে 3 জন, না সরি, মানে বলছে 3 জন অতিরিক্ত, তার মানে এই 9 জনের সাথে আরো 3 জন যোগ হবে, হয়ে আবার 12 জনই হবে। হ্যাঁ, 12 জন। তাহলে 12 জন লোক করবে, 12 12 কেটে গেলে 9 দিনে। হ্যাঁ, 3 জন অতিরিক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই পরেরটাতে। আচ্ছা, যেমন 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক কয় ঘন্টায়? কম্পিউটার অপারেটর পদে আসছে। তো এগুলো খুব সহজ প্রশ্ন। হ্যাঁ, এগুলো আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় দেয়। হ্যাঁ, কিন্তু এগুলো প্রশ্ন খুব একটা মানে ইয়ে না, ইম্পর্টেন্ট না। এইটা দেখেন, এটা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে, পরে অবশ্য আরো কয়েকটা পরীক্ষায় আসছে। বলছে 18টি ফার্ম দৈনিক 7 ঘন্টা কাজ করে 10 দিনে 2170 টন পানি উত্তোলন করতে পারে। তাহলে 16টি ফার্ম দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 1736 টন হচ্ছে পানি উত্তোলন করতে পারবে? তো অনেকগুলো তথ্য একসাথে। এখানে আমাদের 18টা পাম্প 7 দিনে দৈনিক মানে 7 ঘন্টা করে দৈনিক 10 দিনে, হ্যাঁ, তার মানে 70 ঘন্টা, ঠিক আছে। আর হচ্ছে 2170 টন পানি তুলবে। তাহলে আমরা এখানে লিখি যেভাবে, যে 18টি 18টি পাম্প, হ্যাঁ, 2170 টন পানি তুলবে, পানি তুলবে হচ্ছে 2170 টন পানি তুলবে, তুলবে হচ্ছে কয়দিনে? 70, মানে 70 ঘন্টায়, মানে 7 ঘন্টা করে 10 দিন, তাহলে 70 ঘন্টা, ঠিক আছে, 70 ঘন্টায়। ওকে, তাহলে এখানে যদি আমরা হচ্ছে 18টা পাম্প 1 টন পানি তুলতে দেই, হ্যাঁ, বেশি না, তাহলে কম সময় লাগবে, তাই না? তাহলে 70/18। এবার যদি আপনি একটা পাম্পকে 1 টন পানি তুলতে দেন, তাহলে আরো বেশি সময় লাগবে, তাই না? তাহলে 70 × 2170 ভাগ হচ্ছে কত? 18।
আচ্ছা, এরপরে এখানে বলছে যে 16টা পাম্প। তাহলে 16টা পাম্পকে যদি আপনি 1 টন পানি তুলতে দেন তাহলে কম সময় লাগবে, তাই না? তাহলে এটা 16 দিয়ে ভাগ হবে, আমি একবার এখানে লিখলাম, হ্যাঁ। আর এই 16টা পাম্পকে যদি আপনি 1736 টন পানি তুলতে দেন তাহলে বেশি সময় লাগবে। তাহলে আমরা এটাকে 1736 দিয়ে গুণ করব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সময়। এখন এটাকে আমরা কাটাকাটি করব, ঠিক আছে? তাই কাটাকাটি করলে হচ্ছে আমাদের প্রথমে আহ আমরা এটাকে কাটি আর এটাকে কাটি। এটাকে যদি আমরা হচ্ছে কি বলছে, 18টা পাম্প 2170 টন পানি উত্তোলন করবে 70 ঘন্টায়। 18টা পাম্প 1 টন পানি উত্তোলন করতে কম সময় লাগবে। হ্যাঁ, একটা পাম্প যদি 1 টন করে তাহলে বেশি সময় লাগবে। আর 16টা পাম্প যদি 1 টন করে তাহলে কম সময় লাগবে। আর 16টা পাম্প যদি 1736 টন পানি উত্তোলন করে তাহলে হচ্ছে বেশি সময় লাগবে। আচ্ছা, দেখি আমরা কি করা যায়। হুম, তাহলে 2 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, হ্যাঁ, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 9, আর এটা হচ্ছে 8 দোকানে 16, আর 6 দোকানে 12, আর এখান থেকে আবার 8 দোকানে 16, 800, 800, 1600, আর হচ্ছে 60, 60, 100, 1720, 100, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে উম, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আমাদের উম, আর আছে হচ্ছে 868, তাই না? 868কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটাকে আমরা এটা আর এটা কাটি। 4 দিয়ে কাটলে এটা 4 4 16, আর এটা হচ্ছে 4 দোকানে 8, আর 4 একে 4, 4 7 28, 217, তাই না? আচ্ছা, আর এইটাকে যদি আমরা হচ্ছে আচ্ছা, তাহলে আবার যদি কাটাকাটি করি, এটা 2 দিয়ে কাটলে 2, আর এটা হবে 1000, 1000, 2000, 1085, তাই না? 1085। আচ্ছা, আর এটা 2 দিয়ে কাটলে হবে কত? আমাদের 35, নাকি? হ্যাঁ, তা আমাদের মোটামুটি ওপরে কিছু সংখ্যা আসছে। আর নিচের গুলো এখনো ইয়ে করতে পারি নাই। হুম, নিচের গুলো এখনো ভ্যানিশ করা যায়নি, তাই তো? আচ্ছা, আর ভুল হওয়ার কথা না, তারপরে আমি একটু দেখি, হ্যাঁ। হুম। পানি উত্তোলন করতে 18টি পাম্প 2170 টন পানি তুলবে 7 × 10⁻70 ঘন্টায়। আচ্ছা, তা 18টি পাম্প 1 টন পানি তুলবে। ও, সরি সরি, না এটা ঠিক আছে, 1 টন পানি তুলবে, 18 নিচে যাবে। আর একটা যখন 1 টন তুলবে তখন এটা উপরে যাবে, ঠিক আছে। আর যখন 16টা 1 টন তুলবে, না ভুল হবে কেন? আমার ইয়ে তো মনে হয় ঠিকই ছিল, মানে সাজানো কি ভুল ছিল কোনো কারণে? আচ্ছা, আমি আরেকটা বার লিখি, মানে ইয়ে হতে পারে। 18টি পাম্প দৈনিক 7 ঘন্টা করে 10 দিনে 2170 টন পানি তোলে। তাহলে আমরা এখানে লিখবো এভাবে যে 18টি, দাঁড়ান আমি আরেকটা বার লিখি,
যদি কোনো জায়গায় মিস্টেক হয়, পাম, হ্যাঁ, কত টন পানি তুলবে? 2170 টন পানি তুলবে। হুম, 2170 টন, এত টন পানি তুলবে হচ্ছে আহ কয়, দৈনিক 7 ঘন্টা করে, 10 দিন। তার মানে আমরা একবারে লিখবো 70 ঘন্টা, 70 ঘন্টায়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে যদি আপনি 18টা পাম্পই রাখেন, তাহলে 1 টন পানি তুলে যদি, হ্যাঁ, 1 টন পানি, তাহলে হচ্ছে তো অবশ্যই কম সময় লাগবে, 21 মানে, তাহলে 70-কে আমরা হচ্ছে, ও সরি সরি, 18টা রাখছি, এখানে 1 টন পানি দেওয়া হয়েছে, তাহলে এইটাই তো নিচে যাবে। হুম, এইটা এখানে আমাদের ভুল হয়েছে যে এই 18টা পাম্পের 1 টন যেহেতু পানি, তাহলে এইটাকে নিচে দিতে হবে, যেহেতু এক এখানে ধরা হচ্ছে, 2170। হ্যাঁ, আর আমরা যদি একটা যদি 1 টন তুলতে চাই, তাহলে বেশি সময় লাগবে। তাহলে 70 × 18 ভাগ হচ্ছে 2170। ঠিক আছে, এরপরে আমাদের 16টা পাম্প। তাহলে 16টা পাম্প যদি আপনার 1 টন পানির দায়িত্ব দেন, হ্যাঁ, তাহলে আরো কম সময় লাগবে, তাহলে 16 নিচে যাবে। আর যদি আপনি আহ, মানে 16টা পাম্পকে দায়িত্ব দেন কত, 1736টা তোলার, তাহলে এই 1736 তখন ওপরে যাবে। ওকে, হ্যাঁ, এবার হতে পারে আমাদের আমাদের যে যা মিস্টেক হয়েছিল। হুম, আচ্ছা, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিয়ে আগে, তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 3 × 7 = 21, 7 × 1 = 7, 31 হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে এটা দিয়ে যদি কাটি, তাহলে হচ্ছে 5 দিয়ে দিলে, 5 × 31 হচ্ছে 155। আর থাকে হচ্ছে আপনার 55 হলে এদিকে থাকে 28 নাকি, হ্যাঁ, 200, না, 100, হ্যাঁ, তাহলে 8 দিয়ে দিলে হবে, 8, না সরি, 6 দিয়ে দিলে হবে, 6, 6 × 31, তাহলে 6 হবে এখানে, হ্যাঁ, 6। আচ্ছা, এরপরে আমাদের এইটা যদি আমরা একটু কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 × 14 = 56, 4 × 4 হচ্ছে 16। তারপরে হচ্ছে আমাদের আবার 2 দিয়ে কাটলে এটা 2, এটা হচ্ছে 7। এবার 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9। তার মানে 7 × 9 = 63 ঘন্টা। তাহলে 63 ঘন্টা সময় লাগছে, হ্যাঁ। 63 ঘন্টায় ওরা বলছে দৈনিক 9 ঘন্টা, তাহলে কত দিন লাগবে? তাহলে দিনের হিসাব যদি আমরা করি, তাহলে এই 63-কে আমরা 9 দিয়ে ভাগ করব, তাহলে 7 দিন। হ্যাঁ, 7 দিন সময় লাগবে, বুঝতে পারছেন? সেটা কি মানে আমাদের ওইটা ঐকিক নামের ওইটাকে লিখতে মিস্টেক হয়ে গেছে, ওইটার কারণে লেন্দি আর কি। হ্যাঁ, আচ্ছা, মারুফা বলেন। স্যার, আমি বলতে চাচ্ছি যে এখানে যে স্যার আপনি ঘন্টা আর দিনটাকে গুণ করে নিয়েছেন, এটা কি সিঙ্গেল ভাবে রাখলে হবে না? সিঙ্গেল হয়ে রাখলে আরো বড় হয়, অনেক ঝামেলা হয়, হ্যাঁ, গুণ করে নিলে সহজ হয়। মানে গুণ করে নিলে ওইটা কাজটা সহজ হয়, মানে সিঙ্গেল হয়ে নিলে আরো 3-4 লাইন করা লাগে, ওইটা আরো ঝামেলা যুক্ত। ঠিক আছে, আচ্ছা, এটাতে আসি। বলছে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, 8 জন তাঁতি কত দিনে 8টা মাদুর তৈরি করতে পারবে? একই অঙ্ক এটা, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখি 4 জন আপনার 4টি তৈরি করে, 4 দিনে করে করে হচ্ছে 4টি, নাকি?
তাহলে একজন 4 দিনে করবে, একজন যদি করে 4 দিনে তাহলে কাজটা কম হবে নাকি? একজন যদি করে তাহলে অবশ্যই কাজটা কম হবে। আর যদি একজন 4 দিনে যে কাজ করবে, একজন যদি একদিন করে, হুম, তাহলে আরো কম হবে, তাই না? মানে আগে 4 দিনে যা হতো এখন 4 দিন আরো আরো কমে যাবে। এরপরে আমাদের বলছে 8 জন, তাহলে 8 জন যদি একদিনে করে তাহলে বেশি হবে, 8 দিয়ে গুণ হবে। আর যদি এবার 8 জন যদি 8 দিনে করে তাহলে আরো বেশি হবে, আবার 8 দিয়ে গুণ হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার এইটা দিয়ে কেটে দিলে 8 দুগুণে 16, তাহলে 16টা হবে। হ্যাঁ, আচ্ছা, পরেরটাতে যাই। বলছে আহ, এটা করার দরকার নাই, এটাও দরকার নেই, এটাতে আসে। 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি শস্য আহরণ করতে পারে, 36 জন লোক কত দিনে? 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি শস্য আহরণ করবে? তাহলে হেক্টরটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো 8 জন, 8 জন 24 দিনে করে হচ্ছে 80 হেক্টর, 80 হেক্টর, তাই না? 80 হেক্টর। তাহলে 8 জন যদি একদিন করে তাহলে কম জমির কাজ করবে, তাহলে 80 বাই হচ্ছে 24। আর একজন যদি একদিনে করে তাহলে আরো কম কাজ করবে, তাই না? তাহলে এটার সাথে আরো 8 নিচে যাবে। এরপরে বলছে কি 36 জন, 36 জন যদি একদিন কাজ করে তাহলে বেশি কাজ করবে। আর যদি 36 জন 30 দিন করে, 30 দিন তাহলে আরো বেশি করবে, তাই না? 30 দিন। এই তো। তাহলে এটা দিয়ে এটা কাটলে 8 10 এ 80, 12 দিয়ে কাটলে এটা 2 আর এটা 3, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5। তাহলে হচ্ছে 3 তিরিক 9, 5 নং 35, 450। তাহলে 450 হেক্টর। ওকে। এরপরে এটা, এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, এটা একটু পড়েন দেখি যদি পারেন কিনা, পারবেন কিনা দেখেন, না পারলে হচ্ছে হুম, যদি এটা পারেন তাহলে আমি করে দেবো, না পড়ে দেখেন পারার কথা। হুম, তাহলে এখান থেকে হুম, এটা করলাম না, এটাতে আসি। 6 জন স্নাতক শ্রেণীর শিক্ষার্থী 3 দিনে 9টা গণিতের প্রকল্প সমাধান করতে পারে। একই ধরনের 10টা 4 জন কত দিনে করতে পারবে? হ্যাঁ, 6 জন স্নাতক শ্রেণীর শিক্ষার্থী 3 দিনে করে হচ্ছে 9টা প্রকল্প, তাই না? এখানে কত দিন আছে তাহলে এইভাবে লিখবো যে 6 জন 9টি করে, 9টি করে কয় দিনে? 3 দিনে, 3 দিনে। তাহলে 6 জন একটা করতে কত সময় লাগবে? 6 জন যদি একটা করে তাহলে কম সময় লাগবে না?
একজন যদি একটা করে তাহলে বেশি সময় লাগবে। এবার হচ্ছে চারজন যদি একটা করে তাহলে আবার কম সময় লাগবে। আবার চারজন যদি 10টা করে তাহলে বেশি সময় লাগবে। হ্যাঁ, বেশি সময় লাগলেও উপরে গুণ, কম সময় লাগলে নিচে গুণ, তাহলেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে কত হবে? 3। 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 2। 2 দিয়ে এটা কাটলে 2, আবার 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 5। তার মানে 5, 5 দিন। হ্যাঁ, আমাদের দেশের যারা রাজনীতিবিদ, হ্যাঁ, মানে দেখবেন যে এই কিছুদিন পরে মানে মানুষ, এই কিছু কিছু মানুষ বলে যে ভাই ওই আর্মি শাসন চলে আসবে, এই হবে সেই হবে। তা আর্মি শাসন আসলে সমস্যাটা কি? আমি এটা অবশ্য খুব একটা ভালো বুঝি না পলিটিক্স। আপনারা বুঝেন কি না? আর্মি শাসন আসলে সমস্যাটা কোথায়? এখন অনেকেই বলে মায়ানমারের মতো হবে, এই হবে সেই হবে, অনেক কিছুই বলে। এখন কথা হচ্ছে যে ধরেন একজন রাজনীতিবিদ যখন, রাজনীতিবিদের আসলে পেশা কি? রাজনীতিবিদের কোনো কি পেশা আছে? রাজনীতি কি মানুষের পেশা হতে পারে? আপনি রাজনীতি করবেন, আপনি একটা যখন সরকারি কোনো পদে যাবেন সেখান থেকে সরকার আপনাকে ভাতা দিবে, সেটা হচ্ছে আপনার মানে ইনকাম। এছাড়া আপনি এলাকার একজন সভাপতি, একজন মনে করেন যে আপনার কোটি কোটি টাকা ইনকাম কিভাবে? আমার এইটা মাথায় ঢোকে না। বুঝতে পারছেন? এটা কোনো কারণ আছে হয়তো। হুম, এটা মানে খুবই ডেঞ্জারাস একটা বিষয়। হ্যাঁ, তখন বলে যে রাজনীতিবিদরাই ভালো, এই সেই। তা রাজনীতিবিদরা কখন ভালো? যেমন বিদেশের রাজনীতিবিদরা ওরাও কিন্তু আপনার চাঁদাবাজি করে। যেমন আমেরিকাতে চাঁদাবাজি করে। হ্যাঁ, তো আমেরিকাতে কিভাবে চাঁদাবাজি করে? এটা আমাদের দেশের মতো না। ওখানে সিস্টেমটা হচ্ছে ওদের ডোনার আছে। ডোনার কারা? ডোনার হচ্ছে ওই আম পাবলিক বা একটা ফুচকার দোকানদার ডোনার না। ওখানে যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে ওরা হচ্ছে পার্টি চালায় ওদেরকে, মানে ওই পার্টি ফান্ডে ওরা টাকা দেয়। এখন থেকে দেয়? ওদের ইনকাম থেকেই দেয়, ওদের প্রতিষ্ঠান থেকে এরকম ফান্ড। যেমন এলন মাস্কের কথা ধরেন, ডোনাল্ড ট্রাম্পকে কোটি কোটি ডলার দিয়েছে, এটাও আইনের মধ্যে থেকেই দেয়। এরকম আপনি যখন পলিটিক্স করবেন আপনার প্রতিষ্ঠান থেকে টাকা দেওয়ার বিধান থাকে। হ্যাঁ, নিয়ম আছে। আমাদের দেশে যেমন আপনার গাজী গ্রুপ ছিল আগে, সিটি গ্রুপ, এরা তো আপনার বসুন্ধরা, এরা হাসিনা সরকারকে টাকা দিছে না? এটা অবৈধভাবে দিছে, ওদের তো আইন নেই, কোনো বিধান নেই। কিন্তু বিদেশে এরকম আছে যে আপনার প্রতিষ্ঠানে অর্জিত আয় থেকে আপনি পলিটিক্যাল পার্টি চালাতে পারবেন। কিন্তু আমাদের দেশে কি করে? যাকে পাবেন তার কাছ থেকে চাঁদাবাজি করবেন, ছিনতাই করবেন, সরকারি সম্পত্তি লুটপাট করবেন। এইগুলা মানে মন মানসিকতার জন্য রাজনীতি করে। আচ্ছা বলেন তো, রাজনীতি করার মোটিভ কি? কেউ জানেন যে রাজনীতি করলে কি হয়? আপনি রাজনীতি মানে করার আগ্রহ পাচ্ছেন কিভাবে? আপনি কি মানে নিশ্চিত যে আপনি কখনো মন্ত্রী হয়ে যাবেন বা হচ্ছে যে এটা কি সম্ভব? রাজনীতি করার মোটিভটা কি? মানে আমার ইচ্ছাটাই হচ্ছে যে আমি পাবলিকলি কিছু উল্টাপাল্টা। এই যে এখন ধরেন সব পলিটিশিয়ানরা একই কথা বলে যে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে। কেন? মানে এত তাড়াহুড়ার কি হলো আমি বুঝলাম না। হ্যাঁ, মানে আহ, এত তাড়াহুড়া কেন? বলছে নির্বাচন দিলে সব সমস্যার সমাধান। আজীব কথাবার্তা। তো নির্বাচন না দিলে সমাধান হচ্ছে না কেন? বলছে সরকার কোনো কাজ করতেছে না, এই না সে না, আমরা খুব কাজ করবো। মানে এই আপনার একটা রাষ্ট্রকে যে এরা চিন্তা করছিল নতুন ভাবে একটা মানে কিছু করার, সেই সময়টুকু দিবে না। কারণ যে সুপারিশগুলো আসছে, এই সুপারিশগুলো সত্যিকার অর্থে যদি বাস্তবায়ন করতে পারে সরকার, বা করার মতো যদি শক্তি এদের থাকতো, তাহলে এই দেশে মানুষ রাজনীতি করা ছেড়ে দিত। এই দেশে আপনার পুলিশের চাকরি, প্রশাসনের চাকরি প্রথমে 1 নম্বরে যাওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগতো না। কারণ তখন অনেক বিষয় ছিল, আইন কানুনের মধ্যে থেকে তাকে কাজ করতে হতো। এখন তো আপনার বেআইনি ভাবে আপনার অনেক কিছু আমরা করি। হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ, মানে সরকার কে কখনো এরা সাকসেস হতে দিবে না, কারণ সাকসেস যদি হয় এদের অস্তিত্ব থাকবে না, কারণ এদের তো চরিত্র ওরকম না। যাদের আপনার রাজনীতি এখন দেখতেছেন মাঠে, তাদের কয়জনের রাজনৈতিক জ্ঞান আছে, এবং থাকলেও এরা এরা কেন আসছে এটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে কয়জন চাকরি করে দেখান তো, এই যে কয়জন ব্যবসা করে, কয়জন আপনার হচ্ছে মনে করেন যে কোনো একটা কাজ করে খায়। হ্যাঁ, সবাই বাটপাড়ি করার জন্য আসছে, এরা কি কোনো ভালো লোক এখানে আছে নাকি? এতটা ত্যক্ত বিরক্ত আর্মি অফিসার, আর্মি চিফ যে কথাগুলো বলছে, আমি ওনার কথার সাথে একমত। এবং আমি এতটা বিরক্ত হয়েছি ওনার মতোই এই, মানে এগুলো দেখতে দেখতে কতদিন আর সহ্য করা যায়। ওনাদের যেই যেই কথা একবার চিন্তায় হয়েছে, বলে আমার নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। হুম, ওই একটা মানুষকে হত্যা করা হয়েছে, বলছে নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ধর্ষণ হয়েছে, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে ঠিক হবে, আপনারা কিভাবে ঠিক করবেন এগুলা তো বলতেছেন না। হুম, আপনারা দেশটাকে কিভাবে চালাবেন, আপনাদের পলিসিটা কি, কিভাবে ধর্ষণ থামাবেন, খুন থামাবেন কিভাবে, এটা তো আপনার জনগণের সামনে তুলতে হবে। বলছে নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি আগে, মানে মাংসের প্লেটটা আমার কাছে নিয়ে আসেন, বাদ বাকিটা আমি কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করা লাগে আমি দেখতেছি। হুম, মানে চিন্তা করেন, সব কথা একই কথা, নির্বাচন দেন ঠিক হয়ে যাবে। হুম, কিন্তু কোনো প্রকার রোড ম্যাপ নাই যে আমরা কিভাবে কি করবো, আগামী 5 বছর আমরা যদি ক্ষমতায় আসি আমরা দেশের মানুষকে এইভাবে সার্ভিস দেব এবং দেশের এইভাবে একটা পরিবর্তন নিয়ে আসবো, এটা কেউ বলতেছে না। কোনো দলও না, কোনো সংস্থাও না, কেউ বলতেছে না। মানে খালি একই কথা, কারণ এদেরকে তো মানুষ আগে থেকে চিনে। হুম, এদের সময় আমরা আমরা তো বুদ্ধি ছিল আমাদের। হ্যাঁ, বলছে 2 জন ব্যক্তি 2 পৃষ্ঠা টাইপ করতে 1 দিন লাগে, 5 জন ব্যক্তি 5 পৃষ্ঠা টাইপ করে, এই একই অঙ্ক এটা আর কি। হ্যাঁ, 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 এর নমি আর ভালো কথা বলছে, বাদ বাকিগুলো মুখস্থ করে ফেলবেন। এটিএমটা ভালো লাগছে না পড়তে? এটিএম কিন্তু ভালো বই, পড়বেন। হ্যাঁ, 7টি মাকড়সা 7 দিনে 7টা জাল তৈরি করে, একটি মাকড়সা একদিন, এটা খুবই সিম্পল অঙ্ক, এটা আমি আর করলাম না। হ্যাঁ, এই যে এইগুলো সব সেম অঙ্ক। এইবারে বলছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 ব্যক্তি একটি কাজ 15 দিনে করে, 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি সেই কাজ কত দিনে করবে, এটা ইম্পর্টেন্ট। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 15 দিনে করবে 8 জন, তার মানে আমরা বলতে পারি এখানে যে 8 জনের সময় লাগবে হচ্ছে, 8 জনের 8 জনের সময় লাগবে হচ্ছে কয়দিন, এই 6 × 15 = 90 দিন। হ্যাঁ, 90 ঘন্টা, দিন তো না, 90 ঘন্টা। 8 জনের লাগবে 90 ঘন্টা, একজনের লাগবে হচ্ছে 90 × 8। আর আমাদের পরে লোক কয়জন আছে, 9 জন। তাহলে 9 জনের লাগবে 90 × 8 ভাগ হচ্ছে 9। এটা কাটলে 10, মানে 8×10 = 80। তাহলে 80 ঘন্টা। এখন 80 ঘন্টা যদি হয় বলছে দৈনিক 5 ঘন্টা, তাহলে কয় দিন লাগবে? তাহলে আপনার এই 80-কে আপনি 5 দিয়ে ভাগ করলে 5×80। হ্যাঁ, okay, ঠিক আছে। এর পরেরটাতে আসি। পরেরটাতে বলছে যে 4 জন লোক যদি ঘন্টায় 20টা বালিশ করে, 8 জন লোক 40টা বালিশ করতে কত সময় লাগবে? খুব সহজ কথা, এটা আর করলাম। এটা দেখেন, বিএডিসি তে হিসাব রক্ষক পদে প্রশ্নটা আসছে 19 সালে। বলছে 77 জন শ্রমিক দৈনিক 9 ঘন্টা কাজ করে 42 দিনে একটি দালান তৈরি করতে পারে, 77 দিনে একই রকম 2টা দালান তৈরি করতে 63 জন শ্রমিকের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? আচ্ছা, আমরা অত জটিলতার মধ্যে না যাই, আমরা খালি এখানে বলি যে 77 জন 42 দিনে 9 ঘন্টা করে কাজ করে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখি যে 77 জন করতে পারে, করতে পারে কত ঘন্টা, এটা গুণ করলেই হবে, 9 × 42 এত ঘন্টায়। হ্যাঁ, এত ঘন্টায়। তাহলে একজন করতে বেশি লোক লাগবে, তাই না? তাহলে 9 × 42 গুণন হচ্ছে 77। আচ্ছা, আর আমাদের কয়জন লোক আছে এবার? 63 জন, তাই না? তাহলে 63 জন লোকের হচ্ছে, 63 জন লোক কত ঘন্টা লাগবে, এটাকে 63 দিয়ে ভাগ করলে হচ্ছে। এখন এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে এইটা হচ্ছে 7 নং 63, 7 × 11 = 77। হুম, তাহলে আমাদের ঘন্টাটা হচ্ছে 42 × 11 ঘন্টা, নাকি 11 ঘন্টা। আচ্ছা, 42 × 11 ঘন্টা।
এখন দেখেন, বলছে যে আমাদের দৈনিক দৈনিক কত ঘন্টা। তাহলে দৈনিক হচ্ছে এই 42 × 11 কে আমরা ভাগ করব 77 দিন দিয়ে, 77 দিয়ে। তাহলে এটা দিয়ে এটা কাটলে হবে কত, 7, এটা দিয়ে কাটলে হবে 6। তার মানে দৈনিক 6 ঘন্টা। এখন এখানে যেটা বলছে যে দুইটা দালান তৈরি করবে, দুইটা দালান, তাহলে দুইটা দালান হলে হবে হচ্ছে 12 ঘন্টা। একটাতে দৈনিক 6 ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে দুইটা করলে 12 ঘন্টা, ঠিক আছে। হুম, দুইটা করলে হচ্ছে 12 ঘন্টা হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি পরেরটাতে। বলছে যে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা জমির ধান কাটতে পারে। কত ঘন্টা কাজ করলে 141 জন 48 দিনে 96 বিঘা জমির ধান কাটতে পারবে? একই কথা, হ্যাঁ। এটা ওই আগে এরকম অঙ্ক করছি, দৈনিক 8 ঘন্টা, 47 জন, 54 দিনে, তাই না? 32 বিঘা। তাহলে আমাদের এখানে বের করতে হবে কত, তার মানে আমরা ঘন্টাটাকে ডান পাশে রাখবো। তার মানে আমরা এভাবে লিখবো যে 47 জন, হুম, 47 জন 32 বিঘা জমির ধান কাটে, বিঘা জমির ধান কাটে হচ্ছে কত দিনে, আপনার 8 ঘন্টা করে কয়দিন, 54 দিন। 8 ঘন্টা করে 54 দিন। তাহলে আমরা 8 × 54, তাই না? তাহলে 432 হবে এটা, 432 ঘন্টা, 432 ঘন্টায়। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে আপনার 47 জন যদি 1 বিঘা জমির ধান কাটে, শুধু 1 বিঘা, হ্যাঁ, তাহলে কম সময় লাগবে নাকি? তাহলে 432 ভাগ হচ্ছে 32। আর যদি একজন 1 বিঘা জমির ধান কাটতে দেন তাহলে বেশি সময় লাগবে, তাহলে এটা হবে 432 × 47 ভাগ হচ্ছে 32। এরপরে কয়জন আছে? এরপরে লোক আছে হচ্ছে 141 জন। 141 জনকে যদি আপনি 1 বিঘা জমির ধান কাটতে দেন তাহলে আরো কম সময় লাগবে, 141। হ্যাঁ, এরপরে বলছে 141 জন কয় বিঘা জমির ধান কাটবে? 96 বিঘা, 96 বিঘা। হুম, তাহলে 96 96 যদি হয় তাহলে বেশি সময় লাগবে, তাহলে 96 এখানে দেন। এরপরে হচ্ছে আমরা এটা দিয়ে এটা কাটলে কত হবে, 3, তাই না? আর এটা দিয়ে এটা কাটলে কত হবে, 3। এই 3 আর এই 3 কাটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে এখানে, উম আপনার 432 নাকি? এই 432 ঘন্টায় থাকে, 432 ঘন্টা। আচ্ছা, এখন বলছে দৈনিক কত ঘন্টা করে 48 দিনে। তাহলে দৈনিকের হিসাবে যদি আসি, এই 432কে আমরা 48 দিয়ে ভাগ করবো নাকি? তাহলে দৈনিক হচ্ছে দৈনিক হবে আপনার 432 ভাগ হচ্ছে কত, কয়দিন, 48 দিন। 432কে আমরা 48 দিয়ে ভাগ করবো। আচ্ছা, তো এটা ভাগ করলে যা হবে সেটাই হবে উত্তর, ওইভাবে করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরেরটাতে আসি। এই খাওয়া দাওয়ার অঙ্ক আর করবো না, খাওয়া দাওয়ার অঙ্ক অনেক অঙ্ক করছি। হ্যাঁ, এরপরে এখানে বলছে 15 জন একটি কাজ 20 দিনে করে, একদিনে করতে কতজন লোক লাগবে? তো 300 জন লোক লাগবে। এটা খুব সহজ অঙ্ক। এইটাতে দেখেন, বলছে ক খ একটা কাজ 12 দিনে করতে পারে, ক 20 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারে। তো এরকম অঙ্ক আমি আগে করেছি না?
মনে করি করে হচ্ছে এক্স দিনে, তাই না? এক্স দিনে। তাহলে ক খ 12 দিনে, করে 20 দিনে, তাহলে একদিনের কাজ 1/20। করে এক্স দিনে, তাহলে একদিনের কাজ 1/x। এইভাবে দুইটা কি করব আমরা, এইভাবে কয়দিন কাজ করবে, 12 দিন কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ। ঠিক আছে। তাহলে এখানে আপনি হচ্ছে 1/x কে এই পাশে রেখে দেন, এই 12কে ওই পাশে নিয়ে গেলে কত হবে, 1/12 হবে। হ্যাঁ, আর এটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 1/20 বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1/x সমান সমান এটা হবে কত, 60 নাকি? তাহলে 2/60, তাহলে এক্স এর মান হচ্ছে 30। তার মানে করে 30। এই অঙ্ক করা হয়েছে, হ্যাঁ, অনেকবার করা হয়েছে এটা। মানে ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আসে পরীক্ষায়। ঠিক আছে। আচ্ছা, বলছে দুই ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি 12 দিনে করলে দ্বিতীয় ব্যক্তি কত, একই কথা। দুই ব্যক্তির জায়গাতে শুধু এখন খর জায়গাতে দুই ব্যক্তি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই, ঠিক আছে। আচ্ছা, সেম অঙ্ক, এটা আমি আর করলাম না। একজন পুরুষ যে সময় একটা কাজ করতে পারে, একজন স্ত্রী লোক সে সময়ে অর্ধেক কাজ করতে পারে। তাহলে 4 জন পুরুষ যে কাজ 10 দিনে করতে পারে, 20 জন স্ত্রী লোক সেই কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা, এখানে প্রথমে আপনার এই কনভার্সনটা আগে বুঝতে হবে, যে একজন পুরুষ যে সময় একটা কাজ করতে পারে, একজন স্ত্রী লোক সেই সময় অর্ধেক করতে পারে। তার মানে একজন পুরুষ সমান সমান 2 জন স্ত্রী লোক। হ্যাঁ, একজন পুরুষ যেহেতু তার অর্ধেক করতে পারে, তাহলে 2 জন স্ত্রী লোক। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমাদের স্ত্রী লোক আছে হচ্ছে 20 জন। তাহলে 20 জন যদি স্ত্রী লোক হয়, তাহলে হচ্ছে পুরুষ হবে কয়জন, 10 জন, তাই না? 10 জন। এইটা আগে বুঝে নিতে হবে, এইটা আপনার এখানে ভালো করে রেখে দিয়ে তারপরে এখানে আমাদের অঙ্ক করতে হবে। বলছে 4 জন, 4 জন করতে পারে হচ্ছে 10 দিনে, 10 দিনে। তাহলে একজন করতে পারবে কয় দিনে, সরি, চারটা এখানে ইংলিশে লিখি, 4 × 10। আর আমাদের এবার হচ্ছে দেখেন, পুরুষ মানুষ কিন্তু 10 জন, তাহলে 10 জন করতে পারবে কয় দিনে? তাহলে মানে এই 20 জন স্ত্রী লোককে কিন্তু আমরা 10 জন বানাই নিছি। হ্যাঁ, তাহলে 10 10 কাটা যাবে 4 দিনে। ওকে। এখানে কনভার্সনটা না করতে পারলে আর হবে না। হ্যাঁ, কনভার্সনটা ভালো করে বুঝতে হবে, যেহেতু অর্ধেক কাজ করতে পারে মানে লোক লাগে 2 জন। বুঝতে পারছেন? এই, হুম। এরপরে বলছে যে 7 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, 2 জন মহিলা একজন পুরুষের সমান কাজ করতে পারে। তাহলে 4 জন পুরুষ ওই কাজ কত দিনে করতে পারবে? এই যে এখানে আমাদের কনভার্সন দেওয়া আছে, যে 2 জন পুরুষ সমান সমান একজন মহিলা। হ্যাঁ, তাহলে এখানে লিখি হচ্ছে এক একজন পুরুষ পুরুষ সমান সমান 2 জন মহিলা, তাই না? মহিলা। তাহলে এখানে পুরুষ কয়জন আছে, 7 জন। না, আমরা এখানে যেহেতু 4 জন পুরুষের কথা বলছে, আমরা মহিলাটাকে কনভার্ট করে মানে মহিলাটাকে পুরুষ করে কনভার্ট করে নি। হ্যাঁ, 2 জন মহিলা, তাহলে এখানে 6 জন যদি হয়, 6 জন হলে এখানে 3 জন পুরুষ হবে। ওকে, 3 জন পুরুষ হবে। আচ্ছা, তো এখানে আমাদের অঙ্কের বিষয়টা কি বলছে, যে 7 জন পুরুষ আর 6 জন মহিলা। তাহলে এখানে যে 6 জন মহিলাকে আমরা কি করলাম, 3 জন পুরুষ বানিয়ে নিলাম, তাহলে 7 × 3 = 10 জন। তাহলে আমরা লিখবো 10 জন পুরুষ করে, পুরুষ করে হচ্ছে 8 দিনে, 8 দিনে। তাহলে একজন করবে কত দিনে, 8 × 10 = 80 দিন। আর আমাদের পরে আছে 4 জন, তাহলে 4 জন করবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে, তাহলে 20 দিন। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরটাতে আসি, এটা করে ফেলবেন। হ্যাঁ, এটা সহজ আছে। তিনটে মেশিন সর্বোচ্চ, মানে তিনটা মেশিন কাজ করে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টায়। দুইটা মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? আচ্ছা, এখানে দেখেন, এখানে সহজ কথা হচ্ছে যে
এই যে যেটা 4 ঘন্টায় করে এটা কিন্তু বেশি পাওয়ারফুল মেশিন, যেটা 5 ঘন্টায় করে এটা তার থেকে কম পাওয়ারফুল, যেটা 6 ঘন্টায় করে সেটা বেশি মানে সবচেয়ে কম পাওয়ারফুল, কারণ বেশি সময় লাগে। তাহলে বলছে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে দুইটা মেশিন, তাহলে আমরা এই দুইটা নিব, হ্যাঁ প্রথম দুইটা, কারণ এদের সময় কম লাগে, এদের পাওয়ারফুল বেশি। তাহলে 1 ঘন্টায় করতে পারবে কতটুকু, 1 ঘন্টায় করবে 1/4 প্লাস 1/5, এইটুকু, প্রথমটা 1/4 আর পরেরটা 1/5। তাহলে এটা লসক হবে 20, তাহলে এটা 5 + 4 সমান সমান 9/20 হবে, হ্যাঁ 9/20 অংশ। এটা সবাই কি বুঝতে পারছেন? এটা কিন্তু একটু কঠিন আছে, মানে আপনার কনসেপচুয়ালি একটু ভুল হতে পারে। না না, নোমের এটা বোঝে নাই। বিষয়টা হচ্ছে কি, যে এটা 4 ঘন্টায় কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1 ঘন্টায় 4/1 ভাগ, হ্যাঁ। আর এ করে 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে 5/1 ভাগ। তো এই জন্য বলছে দুইটা মেশিন সর্বোচ্চ ক্ষমতায় 1 ঘন্টায় কতটুকু করতে পারে, তাহলে দুইটা মেশিন যোগ করব, হ্যাঁ। দুইটা মেশিন 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টায়, দুইটা মেশিন। এখন অনেকে বলছে এইটা নিলেন না কেন, এটা তো স্লো মেশিন, আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটির মেশিন নিতে হবে, এটা সবচেয়ে স্লো মেশিন, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছে রহিম করিম গাজী তিনজন একত্রে একটা কাজ করতে পারে 15, 16 এবং 10 দিনে, তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে? তো এই অঙ্ক করাইছি না এটা, তারপরে আজকে আমি একটু হালকা টাচ দিয়ে দিই, হ্যাঁ। 1/4 হচ্ছে যে 1 ঘন্টায়, আপনি যদি কোনো কাজ করেন 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কয় ভাগ হবে বলেন তো? ধরেন এটা আমার একটা কাজ, হ্যাঁ, এটা কাজ, আপনার এই টোটাল কাজ করতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি 1 ঘন্টায় কতটুকু করবেন? এইটুকু, নাকি দ্বিতীয় ঘন্টায় এইটুকু, তৃতীয় ঘন্টায় এইটুকু, চতুর্থ ঘন্টায় এইটুকু। এখন যদি বলে 1 ঘন্টায় কতটুকু করবেন, তাহলে এই টোটাল 4/1 ভাগ হবে 1 ঘন্টায়। যদি বলে আপনার টোটাল 5 ঘন্টা লাগে, তাহলে 5/1 ভাগ হবে 1 ঘন্টায়, হ্যাঁ। বুঝতে পারছেন কি বিষয়টা এরকম? আচ্ছা, এখানে কি বলছে যে ক যে কাজ 18 দিনে করতে পারে, খ সেই কাজ 12 দিনে করতে পারে। ক কাজটির 1/3 শেষ করার পর খ বাকি কাজ শেষ করলো, কাজটি কত দিনে শেষ হলো? আচ্ছা, মানে ক কতদিন লাগলো সেটা আগে দেখি। ক এর লাগলো, হচ্ছে আপনার, ক 1/3 শেষ করছে, তাই না? তাহলে 18 দিনের 1/3 লাগবে, গোটা কাজ করতে যদি 18 দিন লাগে, তাহলে 3/1 ভাগ করতে 6 দিন লাগবে। এবার খ এর কথায় আসি। খ হচ্ছে বাকি কাজ করবে, বাকি থাকলো কয় ভাগ? 3/2 ভাগ, তাই না? এই কাজটা খ করবে, খ যেহেতু 12 দিনে করে, তাহলে 3/2 ভাগ করতে ওর 3/2 ভাগ সময় লাগবে, তাহলে ওর লাগবে হচ্ছে 8 দিন। তাহলে 8 × 6 = 14 দিন, টোটাল 14 দিন সময় লাগবে, ঠিক আছে। 47টা আগে একবার করেছে না, আচ্ছা দেখাচ্ছি না। আচ্ছা, এখানে বলছে রহিম করিম গাজী 15 দিন, 16 দিন আর হচ্ছে 10 দিনে একত্রে কয় দিনে করতে পারবে। তাহলে এখানে নোমেয়ার মনে হয় এই বিষয়টা এখনো কনফিউজড, এটা দেখেন। মনে করি তারা কত দিনে, মানে এক্স দিনে করতে পারে। তাহলে রহিম করে 15 দিনে, তাহলে একদিন যদি কাজ করে, তাহলে 15/1 ভাগ কাজ ওই করবে, এটা হচ্ছে রহিমের কাজ, হ্যাঁ। রহিম
বুঝতে পারছেন কি? যদি সে একদিন কাজ করে তাহলে 15 ভাগের 1 ভাগ কাজ করবে। হ্যাঁ, মনে করেন যে একজনকে 15 বিঘা জমির ধান কাটতে দেওয়া হয়েছে, ঠিক আছে? সে 15 দিনে কাটতে পারে, তাহলে একদিনে 1 বিঘা করে কাটবে না সে? এরকম ঘটনাটা, মানে সে একদিনে কতটুকু করলো, একদিনে এইটুকু করলো। এবার দ্বিতীয় জন হচ্ছে করিম। করিমের ঘটনা কি, সে 6 দিনেই কাজ শেষ করবে, তাহলে একদিনে করবে 6 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আর তৃতীয় জন হচ্ছে গাজী, 10 দিনে করবে, তাহলে ও একদিনে করবে 10 ভাগের 1 ভাগ। এই যে তিনজন একদিনে এইটুকু করে কাজ করে শেষ করবে। হ্যাঁ, তাহলে এইগুলা সব যোগ করলে আপনার একদিনের কাজ হবে। এইভাবে কয়দিন করবে, এক্স দিন করে টোটাল কাজ কমপ্লিট। তাহলে এখানে লসাগু হবে কত? লসাগু হবে হচ্ছে আপনার 30, নাকি? 30 হলে এটা 15 × 2 = 30, 5 × 6 = 30, আর 3 × 10 = 30। তাহলে এখানে 2 আর 5 × 7 আর 3 × 10, তাহলে 10x/1, তাহলে এক্স এর মান হবে 3। মানে তারা একত্রে করলে 3 দিনের মধ্যেই কাজ কমপ্লিট হবে। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা একদিনে যাই কেন, এটা কেউ বলতে পারবেন? মানে মানুষের কাজের কাজের ইয়েটা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, কাজের ক্ষমতাটা ভিন্ন ভিন্ন। ধরেন, মানে আমি এখানে একটা জমির কথা চিন্তা করলাম। এটা হচ্ছে জমির কথা চিন্তা করলাম, ঠিক আছে? তো এখানে এই জমিটা, মানে আপনাকে ঘাস ধরেন পরিষ্কার করতে হবে, তিনজনকে দায়িত্ব দিলেন। একজন 15 দিনে পারে, একজন 6 দিনে পারে, একজন 10 দিনে পারে। হুম। তে এখন সবার তো আর কাজ করার ক্ষমতা সমান সমান না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তো এখন তারা প্রথমে ধরেন আপনি আহ, যে প্রথম জনক যখন ডাকবেন সে কি করবে, এই কাজটাকে 15টা ভাগে ভাগ করবে। হ্যাঁ, মানে ধরেন এরকম ভাবে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। আপনি বোঝার চেষ্টা করেন, বিষয়টা অনেকে আছে এগুলো ক্লিয়ার না। হ্যাঁ, আর এইদিকে ধরেন 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। হ্যাঁ, তাহলে হচ্ছে 3, 3 × 6, 3 × 9, 3 × 12, 3 × 15, এই 15টা এরকম ভাগ করবে। করে সে যদি একদিন আসে তাহলে এইটুকু কাজ করে চলে যাবে। বুঝতে পারছেন? এইটুকু কাজ করে চলে গেল। পরের দিন এসে আবার এইটুকু কাজ করে চলে গেল। তারপরের দিনে সে এইটুকু কাজ করে চলে গেল। এইভাবে সে 15 দিনে তার কাজটা কমপ্লিট হয়ে যায়। এখন যদি আমি বলি যে একদিনে কতটুকু করবে, তার মানে বুঝতে হবে যে এই টোটাল 15 ভাগের 1 ভাগ সে করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি দায়িত্ব দিলেন দ্বিতীয় জনকে। দ্বিতীয় জন এসে কি করবে? দ্বিতীয় জন এসে এটা বলবে যে না, এত সময় লাগার কথা না, আমি মাত্র কি করব, 6 ভাগের, মানে 6 দিনে আমি করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করব? আহ না, এটা বেশি হয়ে গেল। হ্যাঁ, এরকম 2টা ভাগ করে নিয়ে বলছে আমি 6 দিনের মধ্যে কাজটা করবো, তাহলে সে একদিনে করবে 6 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? কিন্তু আবার যদি তৃতীয় জনকে আপনি ডাকেন, সে কি করতেছে, সে বলছে না, মানে হচ্ছে, ঠিক আছে, তাহলে সে করবে 10 ভাগের, আপনার এদিকে 3, 3, 6, আর একে ধরেন এখানে 9 হলো, এখানে আর একটা ভাগ হলো, মানে একটা ভাগ, যাক 10 ভাগ হলো। এখন কথা হচ্ছে আপনি যখন তিনজনকে একসাথে কাজে লাগাবেন, তিনজনকে একসাথে কাজে লাগাইছে, তাহলে কে কয় ভাগ করবে? তো এই জন্য আমরা কি করতেছি, যে প্রত্যেকের আলাদা আলাদা করে 1 ভাগ করে বের করতেছি। বের করার পরে দেখেন, এর 1/15 হলো, এর 1/6 হলো, এর 1/10 হলো, এই তিনজনেরটা যোগ করলে আমরা একদিনে কতটুকু কাজ হবে বুঝতে পারবো। তো এখন এই তিনটা মিলে কত হচ্ছে দেখেন, 30 এখানে লসাগু, তাই না? আচ্ছা, তার মানে এই কাজটাকে যখন তিনজনকে একসাথে দিবেন তখন ওরা 30 ভাগ করবে। 30 ভাগ করবে কিভাবে আপনি দেখায়, এই যে 1, 2, এটা 3, 1, 2, 3, 4, আর ধরেন এটা 5, তাই না? এরপর এই দিকখানটা আনি, 1, 2, 3, 4, 5, তাই না? তাহলে 1, 2, 3, 4, 5, 6, এই যে 30 ভাগ করলো কাজের। বুঝেন কথাটা? এখন 30 ভাগ যখন করে, এটা কিন্তু তিনজনের একদিনের কাজ,
তাহলে এটা লসাগু করেন, তাহলে এটা 15 দোকানে 30, এটা 5 6 30, এটা 3 10 30, 5 আর 3 তাহলে 30 ভাগের কয় ভাগ কাজ হবে? 10 ভাগ কাজ একদিনে হবে। এর মানেটা কি? এর মানেটা দেখেন, 10 ভাগ কোনটা কোনটা দেখেন তো। এখানে হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 8 9 10, এই 10 ভাগ প্রথম দিন করে তারা চলে যাবে। হ্যাঁ, এরপরে আবার এসে পরের দিন এসে এই লাইন করবে। হ্যাঁ, এই লাইনে কয়টা আছে? 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ। আর যে 10 ভাগ থাকবে এই লাইন আর এই লাইন তারপরের দিন এসে করে চলে যাবে। তো এই জন্য আমরা প্রথম কাজটা হচ্ছে যে 3 জনের বা 4 জন যারই থাক, সবার আমরা একদিনের কাজটা বের করি। আমরা মনে করি এক্স দিন সময় লাগবে, সমান সমান এক অংশ কাজ মানে পুরা কাজ হয়ে যাবে। তখন দেখেন এটা অটোমেটিক বের হয়ে চলে আসে। হ্যাঁ, যে একদিনে এতটুকু, তাহলে এক্স দিনে কতটুকু, 2 দিনে হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন, 4 দিন হলে 4 দিন, এই। তো এইটা হচ্ছে মূল বিষয়টা, আপনাকে ভিতর থেকে এটা বুঝতে হবে। এরপরে বলছে জাইন একটা কাজ করে হচ্ছে 12 দিনে, সে কাজটি 3 ভাগের 2 ভাগ শেষ করার পরে বাকি কাজ হামিদ করলো 7 দিনে। তাহলে কাজটি 7 ভাগের 3 ভাগ হামিদ একা করতে কতদিন সময় লাগবে? এখানে সহজ কথা দেখেন, জাইন কি করছে যে 3 ভাগের 2 ভাগ কাজ শেষ করে চলে গেছে। বাকি থাকলো কয় ভাগ? বাকি থাকলো কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। 2 ভাগ যদি ওই শেষ করে তাহলে 3 ভাগের 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগ করে হচ্ছে হামিদ কত দিনে? হামিদ কত দিনে করে এটা? 7 দিনে, তাই না? তাহলে এক অংশ করবে কত দিনে? 3 7 21 দিন হামিদের সময় লাগবে। এখন হামিদকে এত কাজ দেওয়া হয়নি, বলছে 7 ভাগের 3 ভাগ করতে কত সময় লাগবে। তাহলে 7 ভাগের 3 ভাগ করতে 7 ভাগের 3 ভাগই সময় লাগবে। 7 ভাগের 3 ভাগই সময় লাগবে, তাহলে হচ্ছে 9 দিন। হুম, এই তো। বুঝছেন বিষয়টা কি? খুব সহজ কথা। হুম, আচ্ছা, এরপরটাতে চলে যায়। এটা গত ক্লাসে করানো আছে, হ্যাঁ, এটাও করানো আছে। 10 জনে একটি কাজের অর্ধেক করতে লাগে 7 দিন। ওই কাজটি 5 দিনের কতদিন লাগবে? আচ্ছা, 10 জনের যদি অর্ধেক করতে 7 দিন লাগে, টোটাল কাজ করতে লাগবে কতদিন? 14 দিন। 10 জনের যদি 14 দিন লাগে, তাহলে 5 জনের লাগবে 28 দিন। এটা তো মুখে মুখে করা যায়। আচ্ছা, এটা করানো হয়েছে। এটাতে আসি। 8 জন লোক একটা কাজ 12 দিনে করে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটা সমাধান করতে শতকরা কতদিন বেশি লাগবে? তাহলে 8 জন করে 12 দিনে, তাই না? 8 জন করে মানে 12 দিনে। তাহলে একজন করবে কয় দিনে? 12 × 8। আর 2 জন কমাই দিলেন, তাহলে এবার 6 জন। 6 জন করবে কয় দিনে? 6 দিয়ে ভাগ। তাহলে 8 × 2 = 16 দিন। এখন বেশি লাগলো কয়দিন? আগে লাগতো 12 দিন, এখন লাগে 16 দিন, বেশি লাগলো 4 দিন। 4 দিন বেশি লাগলো হচ্ছে আপনার, আগে ছিল কয়দিন? 12 দিন। 12 দিনে 4 দিন বেশি, গুণন 100, তাহলে শতকরা হয়ে গেল 33.33%। হ্যাঁ, এত পার্সেন্ট। ওকে। আচ্ছা, পরেরটাতে যাই। এর এখানে বলছে একজন ঠিকাদার হচ্ছে 1920 মিটার দীর্ঘ একটা রাস্তা 120 দিনের জন্য 160 জন শ্রমিক নিয়োগ করছে। 24 দিন পরে কাজের 8 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে অতিরিক্ত আর কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, আমাদের 1920 মিটার রাস্তা। হ্যাঁ, 120 দিন আমাদের চুক্তি। আমাদের 24 দিন হাতে চলে গেছে। আমাদের দিন বাকি আছে কতদিন? তাহলে দিন আর বাকি আছে হচ্ছে আপনার 24 দিন চলে গেলে, 120 দিন এবং 24 দিন চলে গেলে থাকে 96 দিন। মানে আপনাকে 96 দিনে কাজটা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, 96 দিনের বাইরে আপনি যেতে পারবেন না। এখন দেখেন, আহ, এই যে 24 দিন কাজ করে 8 ভাগের 1 ভাগ করছে। হুম, কয়জন মিলে? 160 জন মিলে। তাহলে আমরা এখানে লিখব যে হচ্ছে এই 160 জনের 8 ভাগের 1 ভাগ কাজ করতে সময় লাগতেছে 24 দিন, তাই না?
তার মানে আমরা এইভাবে লিখবো যে হচ্ছে 24 দিনে 24 দিনে 8 ভাগের 1 ভাগ করতে লোক লাগে হচ্ছে, লোক দরকার কয়জন? লোক দরকার 160 জন। 160 জন মিলে তারা 24 দিনে 8 ভাগের 1 ভাগ কাজ করছে। আচ্ছা, এখন 24 দিনে যদি আপনি গোটা কাজ করাতে চান তাহলে বেশি লোক লাগবে, তাই না? তাহলে 160 গুণন হচ্ছে 8। এখন যদি আপনি একদিনে টোটাল কাজ করাতে চান তাহলে আরো বেশি লোক লাগবে, 24। হ্যাঁ, এখন এখন আমাদের হচ্ছে কয়দিন সময় আছে হাতে আর? আমাদের সময় আছে হচ্ছে মাত্র আর 96 দিন। তাহলে আমরা 96 দিনে যদি করাতে চাই তাহলে কম লোক লাগবে। হ্যাঁ, তাহলে 96 দিয়ে ভাগ হবে। এখন বলছে 96 দিনে আমাদের গোটা করানোর তো দরকার নাই, এখানে 8 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে আমরা 96 দিনে 8 ভাগের 7 ভাগ করাবো, তাহলে 8 ভাগের 7 ভাগ লোক লাগবে, 8/7। এই আর কি। এটাকে এখন আমরা কাটাকাটি করবো। তাহলে 24 দিয়ে এটা কাটলে কত হবে? 4, তাই না? আর এই 8 8 আগে কেটে দিলাম। 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 40। তাহলে আমাদের 280 জন। তাহলে 280 জন লোক লাগবে, আমাদের লোক আছে 160 জন, তাহলে অতিরিক্ত লাগবে কয়জন? অতিরিক্ত লাগবে 280 থেকে 160 বাদ দেন, তাহলে 120 জন আর অতিরিক্ত নিয়ে আসলে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমাদের অবশ্য মানে অঙ্ক আর মোটামুটি করার মতো ইয়ে নাই, আর সময় শেষ হয়ে গেছে। এগুলো অঙ্ক পারবেন, এগুলো আর করার দরকারও নাই। আছে একটা দুইটা মানে। এইটা আমাদের সময় কাজে আমরা যে সময় দিলাম, এই সময় আহ, আপনারা সময় কাজে সব অঙ্কগুলো বাসায় বসে বসে করবেন, আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, মারুফা বলেন। স্যার একটু আরেকবার যদি বলতেন। কোনটা? স্যার এটাই, যেটা করানো হলো সেটা। যেটা বলতে এটা? জি স্যার। এটা কি সমস্যা বলেন? মানে এখানে আমাদের হচ্ছে আপনার মানে 120 দিনে কাজটা চুক্তি নিছে, 160 জন লেবার নিয়োগ করছে। 24 দিনে 8 ভাগের 1 ভাগ কাজ শেষ হয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমরা লিখবো কিভাবে, যে 24 দিনে, এই 24 দিনে আপনার হচ্ছে 8 ভাগের 1 ভাগ করবে কয়, পরে কয়জন লোক মিলে? এই যে 160 জন। হ্যাঁ, 160 জন। ঠিক আছে, 160, এটুকু বুঝছেন তো? যে 24 দিন কাজ করছে, 8 ভাগের 1 ভাগ শেষ করছে কয়জন মিলে? 160 জন। এখন আপনি 24 দিনে যদি টোটাল কাজ করাতে চান তাহলে মানুষ আরো বেশি লাগবে না? মানে 8 ভাগের 1 ভাগই লাগছে 160 জন, তাহলে বেশি লোক লাগবে। ওকে, এখন যদি আপনি একদিনে 1 ভাগ কাজ করাতে চান তাহলে আরো বেশি লোক লাগবে। হ্যাঁ, 160 গুণন 8 গুণন হচ্ছে 24। ওকে, এরপরে এরপরে আমাদের আহ, হাতে সময় আছে কয়দিন? আমাদের হাতে সময় আছে 120 দিনের চুক্তি, যার মধ্যে 24 দিন চলে গেছে, তার মধ্যে হাতে আছে আমাদের 96 দিন। তাহলে 96 দিনে আমরা যদি গোটা কাজ করাতে চাই তাহলে আমাদের কম লোক লাগবে, কারণ 96 দিন সময় পাচ্ছি। তাহলে 96 দিয়ে ভাগ করবো। আর আমাদের টোটাল কাজ তো করাতে হবে না, আমাদের করাতে হবে হচ্ছে, ওরা বলছে যে 96 দিনেই করাতে হবে। 8 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে 8 ভাগের কয় ভাগ আছে? 7 ভাগ আছে। তাহলে 7 ভাগ লোক লাগবে। হুম, 7 ভাগ। তো এইটা কাটাকাটি করলে আপনার হবে কত? আহ 24 দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 4, এটা দিয়ে কাটলে হবে 40, আর এটা দিয়ে এটা তো কাটাই গেল। তাহলে এটা 280। তো এখন 280 জন লোক লাগবে, আমাদের আছে 160 জন, বলছে অতিরিক্ত কতজন লাগবে? তাহলে 120 জন বেশি লাগবে। বুঝছেন বিষয়টা কি? এই জি স্যার। সিম্পল জিনিস। আমরা হচ্ছে এরপরে উম, মানে অন্য একটা বিষয় চলে যাব। আমি ওইটা আগে একটু ইয়ে করে নিই। সেটা হচ্ছে যে আপনাদের ওই যে সমাস তো আমরা গত ক্লাসে শেষ করছি।
আজকে আপনাদের আমি সন্ধির একটা বিষয় পড়তে দিব। তো সন্ধি কিভাবে পড়তে হয়, সন্ধি আসলে পড়ানোর কিছু নেই, সন্ধি আপনাদের আমি জাস্ট দেখাই দেবো, বাসায় পড়বেন। আজকে আমরা স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি আপনাদের পড়তে দিব। আচ্ছা, আমি ওই যে আজকে আমাদের ক্লাসে ইয়ে থাকে, আলামিন মনে হয় আছে কি? সরি, হ্যাঁ, আলামিন মনে হয় আজকে আসেনি নাকি ক্লাসে? আচ্ছা, যাই হোক, ওই যে আলামিনকে একটা ফাইল দিচ্ছি আমি, ওই ওয়ার্ড ফাইল। মানে আলামিন আমাকে বলছিল যে আমাদের আপনাদের সমাস পড়ানো হয়ে গেছে না, তো সমাসের ওয়ার্ড ফাইলটা আমি ওকে দিয়ে দিব বলছি। তো সেখানে আহ, ওই 7/8, 7/8 মানে হচ্ছে টোটাল কাজ তো তার করতে হবে না, 8/1 কাজ তার হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কয় ভাগ? 8/1 যদি চলে যায়, তাহলে 8/7 বাকি থাকে না? সেইটুকু করতে কত সময় লাগবে? তো আলামিনকে, আলামিন বলছে যে স্যার আপনি আমাকে ওয়ার্ড ফাইলটা দিয়েন, আপনাদের যেমন সমাসের, আমার তো সমাস এবং ব্যাস বাক্য উভয়ই আছে। তো সে কি করতে চাইছে, নিজে সকল সমাস একটা পেজে সে উঠা বলছে, আমি তাকে ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো, যা শুধু কপি করবে, উঠায় সেটা শুধু সমাস, সমস্ত পদটা মানে ব্যাস বাক্য ছাড়া সে নিজে নিজে প্র্যাকটিস করবে এটা, যে হচ্ছে তার কতগুলো হচ্ছে বা কতগুলো ভুল হচ্ছে। তা আমি যদিও অ্যাসাইনমেন্ট আকারে দিতে চেয়েছি আপনাদের, আমি নিজেও চেষ্টা করবো। তো ও কাজটা করতেছে, ওকে আমি বলছি তুমি তাহলে গ্রুপে শেয়ার করে দিও। মানে এরকম দেখা যাচ্ছে বাগধারা বা এক কথায় প্রকাশ, এগুলো শুধু সে মানে প্রশ্নটা দিবে, আর উত্তরগুলো থাকবে না ওখানে। তারপরে এটা আপনাদের ধরেন চেক লিস্টের মতো একটা করে প্রিন্ট করে নিয়ে আপনারা মানে দেখবেন যে হচ্ছে আহ, মানে আপনি পরীক্ষা দিবেন কয়টা ভুল হলো, মানে সমাসে যা আছে সব সিরিয়াল করা থাকবে, তার মধ্যে কোন কোন সমাসের ব্যাস বাক্য হচ্ছে না, তখন ওইগুলো দেখলে আপনার হয়ে যায়। আর যেগুলো ব্যাস বাক্য হচ্ছে ওগুলো খালি রিভিশনের উপর রাখলেই যথেষ্ট। যেমন সে দেখলাম মোটামুটি শতিনিকে এক কথায় প্রকাশ মুখস্থ করছে, ভালো উদ্যোগ। হ্যাঁ, আপনারা ওই গ্রুপে এটা কিন্তু মানে ওখান থেকে ও দিয়ে দেবেন। আপনাদের আমি বয়সের অঙ্ক করতে দিছিলাম, কেউ শুরু করছেন কিনা জানি না। হ্যাঁ, ওগুলো করতে লাগলে বুঝতে পারবেন যে আসলে পারতেছেন কিনা। হ্যাঁ, ওখানে আসলে হ্যাঁ সমাজকারক সবই ও শেয়ার করবে। হ্যাঁ, আমি বলছি যে উত্তর বাদ দিয়ে দিয়ে হচ্ছে শুধু এটা দিলে কতটুকু অগ্রগতি, হ্যাঁ, নিজের ধারণা বোঝা যাবে। আর অঙ্কগুলো আপনারা ওই যে এক্সারসাইজ আকারে আমি আপনাদের দিলাম, এটা করতে শুরু করেন। খাতায় করতে লাগলে ওখানে কোনো আনসার দেওয়া নাই, বা ওখানে কোনো নিয়ম কানুন কিছুই দেওয়া নাই, শুধু প্রশ্ন। পরীক্ষার হলে আপনি এরকমই সমস্যার সম্মুখীন হবেন। তো অবশ্যই আপনি যদি ওইভাবে দেখেন, আমার মনে হয় যে এটা মানে আপনার ব্রেনকে একটা কোশ্চেন করবে যে আসলে আপনার পড়াশোনা অগ্রগতি কত দূর। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের সন্ধির যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে যে উম, আপনার, হ্যাঁ হ্যাঁ, এক্সামের মতো মানে আপনার ব্রেনকে আপনি প্রশ্ন করতে পারবেন যে আসলে কোন জায়গায় সমস্যা, নিজে যতক্ষণ না হয় কোন অ্যাঙ্গেলে ভুল হচ্ছে দেখার চেষ্টা করবেন, না পুরাই ছাড়বেন। আমরা সন্ধির মূল জিনিসটা কি, সন্ধিতে কিছু নিয়ম আছে, বুঝতে পারছেন? তা আসলে নিয়ম অনুসারে সন্ধি হয়, তবে নিয়ম আপনার পড়তে গেলে অনেক কঠিন হয়। হ্যাঁ, আমার মনে হয় যে নিয়ম না পড়ে আপনারা যদি হচ্ছে যা শুধু সন্ধিটাই পড়েন, তা এটা মনে হয় ভালো হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয়, যার শুধু ছোট্ট একটা বিষয় এখানে সন্ধির আপনাদের মানে বলে দেওয়ার আছে, সেটা হচ্ছে সন্ধির ক্ষেত্রে আমরা যেমন অনেক সময় আহ মানে সন্ধিটা হচ্ছে ধ্বনির মিলন। হ্যাঁ, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, মানে দুইটা সাউন্ড এক জায়গায় হয়।
তবে এখানে একটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে আগে এবং প্লাসের আগে এবং পরে যে দুইটা শব্দ থাকে, দুইটা শব্দ মিনিংফুল শব্দ হয়। হ্যাঁ, যেমন নরাধম, এটা আপনি নর যোগ অধম বলতে পারেন নাকি? কিন্তু আপনি যদি মনে করেন যে নরা যোগ ধম এটা লিখবেন, তাহলে হবে না, কারণ নরাটা হচ্ছে কোনো মিনিংফুল ওয়ার্ড না। উভয় পাশে মিনিংফুল ওয়ার্ড থাকে, উভয় পাশে থাকে। হ্যাঁ, মিনিংফুল ওয়ার্ড থাকে। আর হচ্ছে আপনার মানে সাউন্ডের মিলন হয়। তো সাউন্ডের মিলন হয় এখন স্বরে থেকে সরেয়া, 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 সরেও, এরকম অনেক সাউন্ড আছে। এইগুলো আসলে মুখস্থ করে খুব একটা লাভ নাই, এগুলো আপনার কোনো কাজেও আসবে না। আপনার সন্ধির ক্ষেত্রে খালি দুইটা জিনিস দেখবেন, যে হচ্ছে মানে, হ্যাঁ, ডিরেক্ট সন্ধি পড়াটা খুবই বুদ্ধিমানের কাজ। আপনার খালি দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে উভয় পাশে যে দুইটা শব্দ লিখতেছেন, শব্দ দুইটার মিনিং ঠিক আছে নাকি। আর আরেকটা হচ্ছে যে আপনার বানান ঠিক আছে নাকি। হ্যাঁ, যেমন ধরেন মহা অরণ্য, এটা মহাযোগ অরণ্য লিখলেন, অরণ্য বানানে দন্ত্য ন দিলেন, তাহলে আপনার বানানটা ধরেন সন্ধিটা শেষ। তো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ধিতে বানান। হ্যাঁ, বানানে পার্থক্য হলে ভুল হয়ে যায়। হুম, যেমন রূপা যোগ আলী, এখন আলী বানান আপনি দীর্ঘিকার দিলেন, রূপালী সন্ধি বিচ্ছেদ আসলে, আলী বানানটা দীর্ঘিকার দিলেন। এইটাই হচ্ছে ভুল। ঠিক আছে, অন্য কোনো ভুল নাই। বুঝছেন বিষয়টা? যেমন দেব যোগীন্দ্র, দেবেন্দ্র। হ্যাঁ, এখন হচ্ছে এখানে আপনি ইন্দ্র বানানে দীর্ঘিকার দিতে পারেন, কারণ অনেক সময় আছে এরকম। যেমন আপনার এই যে এখানে দেখেন, ইচ্ছা বানান বা ঈশ্বর বানানে দীর্ঘিকার, আমরা ইন্দ্র বানানে দীর্ঘিকার, এই ভুলগুলোর কারণে আপনার ভুল হয়। তো এখানে আপনার হচ্ছে মানে মূল ব্যাপারটা যে আপনার যখন মানে এই যে এগুলো আসলে অ্যাসাইনমেন্ট আকারে করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। করলে বোঝা যায় যে কোন বানানে কনফিউশন আছে। যেমন ধরেন মহেশ রমেশ, মহেশ্বর গঙ্গেশ্বর উমেশ ঢাকেশ্বরী, এগুলো একটা লিস্ট থাকলো, আপনি এগুলো পরীক্ষা দিয়ে দেখলেন যে আপনার কোন টোনটা ভুল হচ্ছে। এটা মানে যত চেক লিস্টে পড়লে আর চেক লিস্ট করলেই হবে, এটা আসলে শেখার মতো তেমন কিছু না। এটা ইয়োফোনিক কম্বিনেশন। এটা শুধু হচ্ছে যারা ভালোভাবে ধরতে পারে, এরা হচ্ছে যারা বাংলায় অনার্স মাস্টার্স করে, ওরা যখন গবেষণা করে তখন এগুলো কাজ লাগে। আদারওয়াইজ হচ্ছে এগুলো আপনার পরীক্ষার জন্য নিয়ম কানুন গুলো পড়ার দরকার নেই। আমরা নিয়ম কানুন দিয়ে রাখি, বইয়ে আছে তাই দিয়ে রাখি, যে দেখা যাচ্ছে যে স্পেশালি আপনার এই যে এখানে যে দেখবেন ছোট ছোট কয়েকটা আছে, যেমন নয়ন, নেজগণ, শয়ন সেজগণ, তারপরে নায়ক নৈজগক, গায়ক গৈজগক, এইগুলো কিন্তু খুবই আসে পরীক্ষায়। এখান থেকে যেমন পাবক পৌজগক। এইটুকুর মধ্যে থেকে আপনার মাস্ট পরীক্ষায় অধিক পরিমাণে প্রশ্ন আসে। এইগুলো একটু খেয়াল করতে হবে আপনার। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আপনার এর সন্ধির ব্যাপারে আবার অনেক সময় আরেকটা বিষয় আছে, কোন জায়গাতে হসন্ত দেওয়া থাকে, অনেক সময় হসন্ত হচ্ছে দেওয়া থাকে না। তো এইটা আসলে মানে যখন আপনার ইয়ে বর্ণ হয়ে যায়, মানে দুইটা মিলে যখন হচ্ছে আপনার যুক্ত বর্ণ হয়ে যায়, তখন হসন্ত লিখতে হয়। যুক্ত বর্ণ হয়ে যায় মানে কিরকম? তবে আমরা স্বরসন্ধিতে কোনো হসন্ত এখন পর্যন্ত দেখি নাই। যেমন দেখেন এখানে আর যোগ না, এটা হচ্ছে আন্না। হুম, তাহলে কি হলো? এই এই র তো ন হয়ে গেছে। হ্যাঁ, এবং দুইটা একসাথে হয়ে গেছে। হ্যাঁ, নয় না। যেমন চার যোগ টি, চারটি, দেখেন দুইটা তো একসাথে হয়ে গেছে। হ্যাঁ, আহ, এরকম যখন হচ্ছে আপনার মানে মিলে যায়, যেমন আমরা এইভাবে লিখি যে সম যোগ হচ্ছে চয়, এটা কি হয়? সঞ্চয়। তা দেখেন এখানে যুক্ত বর্ণ হয়ে গেল না? হ্যাঁ, যুক্ত বর্ণ হয়ে গেল না? এইগুলো ক্ষেত্রে আমরা হসন্ত ব্যবহার করি। হ্যাঁ, বা এটাকে হলন্ত বা হসন্ত যায় বলে। আবার অনেক সময় দেখবেন যুক্ত না হলেও হয়, তবে সমগুলোতে সবগুলোতে হসন্ত থাকে, যেমন সমযোগ বাদ, এটা হচ্ছে সংবাদ। বুঝতে পারছেন? এরকম থাকে। আর এই অন্যগুলোতে এইটা নিয়ম, আর সমস্যাতে সবসময় থাকে, তবে স্বরসন্ধিতে কোনো হসন্ত আমরা মানে এখন পর্যন্ত ব্যবহার দেখি নাই। ব্যঞ্জন সন্ধিতে হসন্ত থাকে, সবগুলোতে আবার থাকে না। হুম, আহ, আপনার মানে এগুলো আসলে হসন্তর মানে
বিষয়টা হচ্ছে যে আপনার মানে একদম যে আহ, এই হসন্তের জন্য আপনার ভুল হয়ে যাবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনার যদি হসন্ত কোনো কারণে মিস হয়ে যায়, যেমন এখানে দেখেন সরঙ্গ, ষট যোগ অঙ্গ, হ্যাঁ, সরঙ্গ, তাহলে এই সরঙ্গতে ষটের সাথে হসন্ত আছে। আর এটা যদি কোনো কারণে বাদ হয়ে যায় পরীক্ষায় লিখতে, তাহলে যে খুব আমারই ভুল হবে তা না। হ্যাঁ, কিন্তু এটা যেমন ষটের সাথে হসন্ত থাকে, ষট যোগ ঋতু ষড় ঋতু, ষট যোগ অঙ্গ সরঙ্গ, ষট যোগ আনন স্বরানন। হ্যাঁ, এইগুলা তো এই কিছু কিছু আছে বসন্ত বেসিক্যালি থাকে, আর কিছু কিছুতে আছে থাকে না। এখন এটা ভালো মন্দ বোঝাও খুব কঠিন কাজ। হ্যাঁ, এটা আসলে আপনার দেখেন এই যে এগুলোতে আবার কিন্তু হসন্ত কোনোটাতেই নাই। হ্যাঁ, তো এগুলো পড়বেন, এগুলো যত পড়বেন মুখস্থ করবেন, এগুলো আসলে আমার ওভাবে শেখানোরও কিছু নাই, বোঝানোর কিছু, যতটা সম্ভব পড়তে থাকবেন। আর মানে সবচেয়ে ভালো কথা, যতটুকু পড়বেন ততটুকু খাতায় লিখবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে মানে ভালো কিভাবে, যে অনুযোগ এই ধরেন 2 নম্বর এটা পড়লেন, পড়ে এইগুলো তুলে নেবেন খাতায়। হ্যাঁ, আচ্ছন্ন কথাচ্ছলে পরিচ্ছেদ বিচ্ছেদ আচ্ছাদন তরুচ্ছায়া এগুলো লিখে নেবেন, লিখে নিন। পরে বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, মানে এটা যতবার প্র্যাকটিস করবেন আপনার তত মানে খাতায় লিখলে এটা বেশি মনে থাকবে। হ্যাঁ, তো সন্ধ্যের এইটা একটু। আর এখানে এখানে হচ্ছে আজকে জেনারেল নলেজে মহাদেশ। তো মহাদেশের মানে তেমন কোনো কিছু পড়ানো হবে না। মহাদেশের মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে 7টা মহাদেশ আছে, এই 7টা মহাদেশ আপনার মানে আহ, হচ্ছে সিরিয়ালি আমাদের আপনার এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা ইউরোপ ওশেনিয়া, তাই না? তো এর মধ্যে আমাদের হচ্ছে আপনার আহ, এশিয়া মহাদেশের বড় দেশ হচ্ছে চায়না, ছোট দেশ মালদ্বীপ, আফ্রিকা মহাদেশের আলজেরিয়া সিচেলিস, এইগুলো পড়তে হবে। হ্যাঁ, যেমন ইউরোপের রাশিয়া বড় দেশ, ভ্যাটিকান সিটি ছোট দেশ, ওশেনিয়া হচ্ছে অস্ট্রেলিয়া, এবং হচ্ছে নাউরু হচ্ছে ছোট দেশ, এরকম। আর এই যে দেশের যে রাজধানী, দেশের রাজধানীগুলো খুব ইম্পর্টেন্ট। দেশের রাজধানীর মানে কিছু পরিচিত দেশ আছে যেগুলো রাজধানী তো অবশ্যই লাগবে, যেমন জাপান রাজধানী টোকিও, চীনের হচ্ছে বেইজিং, তাইওয়ানের তাইপে, দক্ষিণ কোরিয়ার সিউল, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, মঙ্গোলিয়ার উলানবাটার, এগুলো তো মুখস্থ করতেই হবে, এগুলোর কোনো ব্যতিক্রম নাই। যেমন ভিয়েতনামের রাজধানী হ্যানয়, মায়ানমারের নাইপিদো, থাইল্যান্ডের ব্যাংকক, কম্বোডিয়ার নমপেন, সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি বা সিঙ্গাপুরই বলো, ওটা তো একটা দেশ একটা শহর, একটা শহরই একটা দেশ। তারপরে ব্রুনাই হচ্ছে বন্দর বেগওয়ান, লাওস হচ্ছে ভিয়েনদেন, মালয়েশিয়া কুয়ালালামপুর। এই যে এইগুলো দেশ, পূর্ব তিমুর, আপনার ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এগুলো সবই ইম্পর্টেন্ট দেশ, বুঝছেন? এখান থেকে রাজধানী নিয়ে একটার করে প্রশ্ন আসে। দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এগুলো মুখস্থ করতে হবে। এখন এখান থেকে ধরেন আপনি কাজাকিস্তানের রাজধানীটা ভুলে গেছেন, এটা খুব একটা দোষের কিছু না। কিন্তু এই যে তাজাকিস্তান উজবেকিস্তান, এই দুইটা রাজধানী খুবই রিপিট হয় পরীক্ষায়। হ্যাঁ, তাজাকিস্তানের দুশানবে, উজবেকিস্তানের তাশখন্দ, এই দুইটা আসে। আচ্ছা, যেমন দক্ষিণ পশ্চিম এশিয়ার 16টা দেশ আছে, আহ, ইরাক, ইরান, সৌদি আরব, ইয়েমেন, মানে আমরা যেটাকে মিডল ইস্ট হিসাবে বলছি। এই 16টা দেশের প্রত্যেকটা দেশের রাজধানী ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই ইউরোপ মহাদেশে চলে যায়। ইউরোপ মহাদেশের আপনার স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, নর্ডিক অঞ্চল, নর্ডিক অঞ্চল স্ক্যান্ডিনেভিয়ান দেশে যে 5টা দেশ আছে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে, এদের অবশ্যই রাজধানী এবং এরা এই মানে এই 5টা দেশের নামই লিখতে আসে, যে নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশের নাম লিখুন বা 2টা দেশের নাম, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে ধরেন পূর্ব ইউরোপের দেশ রাশিয়ার মস্কো, লাটভিয়া, এটা খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না আমার কাছে। তার বেলারুশ, এটা মিনস্ক, এটা আসে পরীক্ষায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ, এটা তো রিপিট হচ্ছে। আচ্ছা, পশ্চিম ইউরোপের দেশের মধ্যে এগুলো সব ইম্পর্টেন্ট, যেমন লন্ডন, যুক্তরাজ্যের বেলজিয়ামের হচ্ছে ব্রাসেলস, লুক্সেমবার্গের লুক্সেমবার্গ, আমস্টারডাম নেদারল্যান্ডসের, ফ্রান্সের হচ্ছে প্যারিস। হ্যাঁ, এগুলো মোনাকো রাজধানী না বললেও হবে, এরকম। তারপরে দক্ষিণ ইউরোপের ক্ষেত্রে আপনি পর্তুগালে যান, লিসবন, স্পেনের মাদ্রিদ, ইটালির হচ্ছে রোম। হুম, এই যে অ্যান্ডোরা নামে একটা দেশ আছে, এটা ইম্পর্টেন্ট না, এটা দেওয়া আছে তাই,
আপনি পড়লে বুঝতে পারবেন যে কোনগুলো আলোচিত দেশ, সেগুলো ভালো করে দেখতে হবে। তারপরে যেমন এখানে পূর্ব ইউরোপের মধ্যে আপনার আছে হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়ার রাজধানী তিরানা, এটা মুসলিম কান্ট্রি, তো ইউরোপের একটা মুসলিম কান্ট্রি দেশ আলবেনিয়া, এটা আসে পরীক্ষায়। তারপরে আপনার হচ্ছে যে বুলগেরিয়া, গ্রিসের এধারে রোমানিয়া বুখারেস্ট। তারপরে আপনার হচ্ছে বেলগ্রেডের রাজধানী, মানে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, এটা আসে। আচ্ছা, এখান থেকে আপনার এগুলো পোল্যান্ডেরটা ওয়ার্স, এটা আসে। আর সুইজারল্যান্ডের হচ্ছে বার্ন, এই দুইটা ইম্পর্টেন্ট, জার্মানির বার্লিন এটা আসে। আচ্ছা, এরপরে আফ্রিকা মহাদেশের থেকে আপনার উত্তর আফ্রিকা থেকে বেশি প্রশ্ন হয়। মিশরের রাজধানী কায়রো, তিউনিসিয়ার তিউনিস, সুদানের খার্তুম, আলজেরিয়ার আলজিয়ার্স, তারপরে লিবিয়ার ত্রিপলি, দক্ষিণ সুদান জুবা, এইগুলো। এখানে দেখেন কয়েকটা আবার রেড মার্ক করা আছে, বোল্ড করা আছে, বোল্ড গুলো আসলে রিপিট হয় খুব। সোমালিয়ার মোগাদিসু, ইথিওপিয়ার আদ্দিস আবাবা। পূর্ব আফ্রিকার মধ্যে শুধু আপনি কেনিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে, নাইরোবি, কি বলে, মরিশাস আর মোজাম্বিক, এই কয়েকটা দেশের রাজধানী পড়লেই হবে। মধ্য আফ্রিকা থেকে খুব একটা আসে না, চাইলে পড়তে পারেন। পশ্চিম আফ্রিকা থেকে আপনি সেনেগাল, নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, এদের রাজধানীর নাম আসে। এগুলো একটু দেখবেন। আর দক্ষিণ আফ্রিকা যেটা, সেখান থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানীটাই আসে। হ্যাঁ। আচ্ছা, আমেরিকার ভিতরে আপনার হচ্ছে হাইতি, হাইতির রাজধানী আসে কিউবা। এই দুইটা উত্তর উত্তর যে, মানে আমেরিকার মধ্যে আপনার যেটা ক্যারিবিয়ান অঞ্চল, সেখানে আপনার হাইতি আর হচ্ছে কিউবা। আর মধ্য আমেরিকার মধ্যে হচ্ছে আপনার আসে হচ্ছে নিকারাগুয়া। নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। কোস্টারিকা এটা আসে। অনেক সময় হন্ডুরাসের রাজধানী আসে। হুম। এই। আর উত্তর আমেরিকার দেশ আছে তিনটা, একটা কানাডা, আর মেক্সিকো, আর যুক্তরাষ্ট্র। তো কানাডা হচ্ছে রাজধানী অটোয়া, মেক্সিকো সিটি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। এই তিনটা তো মাস্ট। দক্ষিণ আফ্রিকার 12টা দেশ আছে। তার ভিতরে আপনার বলিভিয়াটা ইম্পর্টেন্ট, বলিভিয়ার রাজধানী লাপাস। উরুগুয়েটা ইম্পর্টেন্ট, মন্টেভিডিও। আর্জেন্টিনা বুয়েনোস আয়ার্স। আর আপনার এই যে চিলির রাজধানী সান্টিয়াগো, এই চারটা ইম্পর্টেন্ট। ওশেনিয়া মহাদেশ থেকে আপনার হচ্ছে আসে এই অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানীটা আসে। আর একটা আছে ফিজি, ফিজিটা আসে। ফিজির রাজধানীটা আসে নিউজিল্যান্ডের ওয়েলিংটন। এই। আচ্ছা, এই যে পাঁচ, মানে সকল মহাদেশের মধ্যে আমরা যদি মানে আহ, এই মানে বৃহত্তম ক্ষুদ্রতম দেশের লিস্ট করি, তাহলে আয়তনে সবচেয়ে বড় দেশ রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, চতুর্থ হচ্ছে চীন, পঞ্চম হচ্ছে ব্রাজিল। এই পাঁচটা মনে রাখবেন, মানে আয়তনে। যদি বা যুক্তরাষ্ট্র কানাডার থেকে ছোট, তারপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চাচ্ছে। আর জনসংখ্যার ক্ষেত্রে আপনার চীন হচ্ছে সবচেয়ে বড়, তারপরে ইন্ডিয়া। এই দুইটা দেশে মিলে আপনার মানে 300 কোটি জনসংখ্যা আছে। মানে সারা পৃথিবীতে এখন ধরে নেওয়া হয় অলমোস্ট 700 কোটি জনসংখ্যা, যার মধ্যে এই দুইটা দেশে আর মানে বাংলাদেশ আর পাকিস্তান, এর ইন্দোনেশিয়া, এইগুলো হিসাব করলে আপনার 380 কোটি এখানে। মানে আপনার বাদ বাকি 120 কোটি জনসংখ্যার এই কয়েকটা দেশে, মানে এই পাঁচটা দেশের মধ্যেই আপনার বাংলাদেশ, মানে ধরেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলেই আপনার হচ্ছে 200 কোটি, 200 কোটি জনসংখ্যা আছে অলমোস্ট। আর হচ্ছে চীনে আছে 150 কোটি, 350 কোটি। ইন্দোনেশিয়াতে দিয়ে আপনার টোটাল জনসংখ্যা মোটামুটি, মানে এই চীন, ভারত, আহ, ইন্দোনেশিয়া, বাংলাদেশের নাম আসবে আর এক ঘর পরে গিয়ে, মানে হ্যাঁ, এই তিনটা মানে চারটা দেশে জনসংখ্যা মোটামুটি মানে ফুল। হুম। তো জনসংখ্যা বেশি যেসব দেশে অত্যাধিক, মানে যেটা জনসংখ্যা সমস্যার লেভেলে চলে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছে এখানে স্পেস কম, লোকবল কম, কিন্তু সেই অনুপাতে যেমন ধরেন আপনার ভারতে 130 কোটি জনসংখ্যা বা 140 কোটি জনসংখ্যা থাকলেও সমস্যা নাই, কারণ তাদের যে স্পেস আছে, জায়গা আছে। চীনে 160 কোটি জনসংখ্যা থাকলেও সমস্যা নেই, কারণ তাদের যে জায়গা আছে সেখানে তারা মেকআপ করতে পারবে, সম্ভব। যুক্তরাষ্ট্রেও সম্ভব। হ্যাঁ। কিন্তু বাংলাদেশে আসলে এটা ওভার ক্রাউডেড হয়ে গেছে। কারণ জায়গা নাই, আর আমাদের প্ল্যানিং নাই। যেমন একটা বিল্ডিং এ আপনার যত মানুষ থাকা যেত, ওই জায়গাতে 20টা বিল্ডিং বানানো আছে। গ্রামের মানুষ দেখবেন যে এরকম করছে যে এক সব ভাই একতলা করে বাড়ি করে।
অথচ একটা জমির পরে 5 ভাগ বাড়ি করে ওই জমিগুলো দিয়ে অন্য কাজ করা যেত, করে না। আচ্ছা, এরপরে ছোট দেশের কথায় আসি। ছোট দেশে আয়তনের মধ্যে ভ্যাটিকান সিটি সবচেয়ে ছোট। মোনাকো হচ্ছে, তো ভ্যাটিকান সিটি কিন্তু জাতিসংঘের সদস্য না। আপনারা যদি জাতিসংঘের সদস্য ভিত্তিক হয় তখন কিন্তু ভ্যাটিকান সিটিকে বাদ দিতে হবে। ঠিক আছে। তারপরে নাউরু, তারপরে টুভালু, তারপরে পালাও। জনসংখ্যার ক্ষেত্রে ভ্যাটিকান সিটি ছোট, তারপর টুভালু, নাউরু, সান মেরিনো, পালাও। হ্যাঁ, তো এই লিস্টটা একটু পড়তে হবে যে জনসংখ্যায় ছোট বড় দেশগুলো। আর এই যে রাজধানীগুলোর কথা বললাম এইগুলো আজকে পড়ে ফেলেন মোটামুটি একটু এ করে। আর একদিনে এগুলো মুখস্থ হয় না, এগুলো সময় লাগে আর ধরতে হয় একজন আরেকজনকে। রাজধানী এটা কোন দেশ, রাজধানী কি বলতো, এরকম যদি কেউ আপনার সাথে ধরার মানুষ থাকে বা আপনাকে যদি চেক আউট করার লোক থাকে তখন দেখবেন যে এটা মানে মনে থাকে, আদারওয়াইজ মনে থাকে না। তো এইগুলো আজকে পড়া অলমোস্ট সবই মুখস্থ পড়া। হ্যাঁ, তো এইগুলো আজকে সময় দেন, দেখা যাক। আচ্ছা,